বোর শেষ মুক্তিও দেখতে দেয়নি আলবিকে ইকরার পরিবার। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। এখন আলবিও যে কোনো সময় ইকরার মতো করে দুনিয়া ত্যাগ করতে পারে। আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি। আলবি নয়, ইকরাই বারবার আলবির কাছে ডিভোর্স চাইতো। অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি, তালাক দিতে চাইনি। আমার একটাই কথা ছিল যে আমি সংসার করব। আমি কোনোদিন ওর কাছে বলি নাই যে আমি ওকে ডিভোর্স দেবো, আমি ডিভোর্স দিতে চাই। আমি অলওয়েজ ওর সাথে সংসারই করতে চাইছি। শুরু থেকেই আমাদের সম্পর্কের শুরু থেকেই অনেক সন্দেহপ্রবণ ছিল, আর এই সন্দেহ প্রবণতার কারণে আসলে আমাদের সম্পর্কটা বেশ টক্সিক হয়ে গেছিল। ইকরা আলবিকে শেষবারের মতো ভিডিও কল দিয়ে বলেছিল, ও আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি। ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম রে তাড়াতাড়ি যা দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ছোট্ট সন্তান মাকে বারবার বলছিল মা দরজা খোলো, তারপরও দরজা খুলে নাই। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি কি ওর একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? ইকরা দুনিয়া থেকে একাই চলে যাননি, সাথে নাকি আলবিকেও নিয়ে গিয়েছে। দেখেন, ইকরা মারা গেছে, ইকরা একা মারা যায়নি। ইকরার সাথে আমাকে নিয়ে গেছে। আমি এখন একটা জিন্দা লাশ। ইকরাকে হারিয়ে আলবির জীবনের সব থেকে বড় প্রায়োরিটি হচ্ছে এখন তার ছেলে। ইকরা নাই, ওকে আর ফিরে আনা কোনোদিন সম্ভব না। আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে রিজিকের জীবনটা। তাই আলবি সবার কাছে হাত জোর করে বলছে, রিজিকের জন্য হইলো আমাকে বাঁচতে দেন, রিজিকের জন্য হইলো আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন। তবে অসংখ্য মানুষের দাবি, আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, সন্তানকে এত ভালোবাসেন, তাহলে দেশে কেন আসেন নাই? আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনে ছিঁড়ে ফেলবেন। আমি চাই পারলে ওকে এখন মেরে ফেলবো। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে। আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। ও, আপনি কারো কাছে শুনেছেন দেশে আসা মাত্রই আপনার উপরে মব সৃষ্টি হবে, এই জন্য আপনি দেশে আসেন নাই? এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারা? না, আমরা চাই না আপনার জীবন চলে যাক, তবে শেষবারের মতো আপনার স্ত্রীকে যদি আপনি ভালোবেসে থাকতেন, তাহলে দেশের মাটিতে পা রাখা আপনার দায়িত্ব ছিল। আরে দুনিয়া একদিকে উল্টায়া যাক, আপনার জীবন সঙ্গী, আপনার সহধর্মিনী দুনিয়া ত্যাগ করেছে আপনার সাথে রাগ করে, আর আপনি শেষবারের মতো তাকে দেখতে আসতে পারলেন না। আমি এমন কোনো চেষ্টা বা প্রয়াস বাদ রাখি নাই যে নেপাল থেকে বাংলাদেশে যেন আসা যায়। বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক, ছিল না। আমি অনেকভাবে চেষ্টা করছি যে সামহাও বাংলাদেশে আমি ঢুকতে পারি কিনা, বাট ওই দিন যেদিনের ঘটনা, ওই দিন আমি কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারিনি। এটা হচ্ছে যেদিনের ঘটনা, সেদিনের কথা বললাম। তবে এক পর্যায়ে তিনি টিকিট কাটেন এবং বাংলাদেশ বিমানে উঠেও তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। ইমিগ্রেশন পার করেও চলে আসছি। তারপরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি। আমি ঢোকা মাত্রই আমাকে হিট করবে বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। তো ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। ইমিগ্রেশন পার করার পর যখন তিনি জানলো যে দেশের মাটিতে পা রাখা মাত্রই তার উপরে মব সৃষ্টি হবে, তখন তিনি আবারও পুনরায় নেপাল চলে যায়। আমি যখন বুঝতে পারলাম যে আমি দেশে আসা মাত্রই আমার উপর অ্যাটাক হবে এবং এটা হিতের বিপরীত হবে, ওই ব্যাপারটা যখন আমি জানতে পারি, ক্লিয়ারিফাই হই, তখন আমি ইমিগ্রেশন ক্রস করার পরেও আমি অফলোড হই। মানুষের কাছ থেকে শোনা কথায় আলবি দেশের মাটিতে পা রাখেনি, কারণ তার জীবনের প্রতি তার মায়া রয়েছে এবং তার বেঁচে থাকার উদ্দেশ্যই নাকি হচ্ছে তার সন্তান রিজিককে এখন তিনি লালন পালন করবে। এটাই তার সব থেকে বড় উদ্দেশ্য, আর এই জন্যই এই আলবি দেশের মাটিতে আসে নাই, তিনি বাঁচতে চায়। আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানোর। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই। যেখানে আপনার স্ত্রী দুনিয়া ত্যাগ করেছে, তার খাটিয়াটি অপেক্ষা করছিল আপনার জন্য, তার নিথর দেহটি একবার আপনাকে দেখতে চেয়েছিল, আর সেইখানে মানুষের শোনা কথায় আপনি দেশের মাটিতে পা রাখেন নাই। ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। আরে দেশের মাটিতে পা রাখতেনি, তারপর যদি আপনাকে দুনিয়া থেকে কি সরিয়ে দিত, এরপরে পুরো দুনিয়ার মানুষ বলতো হ্যাঁ আলবি তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতো, যার কারণে তিনি জানতো তার জীবন যাবে, এরপরও বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। এটাই আপনার ভালোবাসার প্রমাণ হইতো। তবে আপনি সেটা করলেন না, আপনি তিথির জন্য নাকি নেপাল রয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে, একসাথে স্ক্রিন শেয়ার করার কারণে তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল এবং একটা নির্ভরশীলতার জায়গা আমাদের মধ্যে ছিল। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব, এই কথা না আমি কোনোদিন ইকরাকে বলছি, না তিথি কোনোদিন আমাকে এই কথা বলছে। সো এইটাকে এত জাস্টিফাই আপনারা করতে পারেন না। হ্যাঁ, কথা সত্য, আপনি ওই মেয়েটার সাথে ছাড়া অন্য কারোর সাথে এরকম একটা অভিনয় করেন না এবং
এবং সেই মেয়েটাও ম্যাক্সিমাম টাইম আপনার সাথে অভিনয় করছে। আপনাদের জুটিটা এতই শক্ত ছিল, তাই আপনার সেটে থাকা লোকজনই আপনার ওয়াইফের কাছে ফোন দিয়ে বলতো আলবি ভাই তো এখন তিথির সাথে দরজা বন্ধ করে আছে। দরজা বন্ধ করে হয়তোবা তারা রিহার্সেল করতো, আর সেটা নাম হয়েছে পরকিয়া। তাই না আলবি ভাই? গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করতেছে। পাতার এক পাশ পড়ে আরেক পাশ পড়বেন না, এটা তো হয় না। তাও ঠিক, গল্পের এক পাতা পড়েই তো আর সম্পূর্ণ গল্পটা বোঝা যায় না। তাই আরেক পাতা ভাই আপনি আমাদের কাছে দেন, আমরা সেই পাতাটাও পড়ি, তারপর পুরো গল্পটা বুঝে মানুষকে বুঝাই। প্লিজ ভাই আপনি গল্পের আরেকটা পাতা দেন। আমি বরাবরই আমার সংসারের ব্যাপার, আমার ঘরের ব্যাপার আমি ঘরে রাখতে পছন্দ করি। আচ্ছা ভাই, আপনি ঘরের বিষয় বাইরে আনতে চান না, তবে আপনার ওয়াইফ তো প্রতিনিয়ত মনে করেন ভিডিও করতো, ঘরের মধ্যে কি হয়েছে না হয়েছে মোটামুটি সব আপডেট দিত। অন্যদিকে আপনার সাথে যত ঝগড়াঝাটি হতো আপনার ওয়াইফ অন্য মানুষের সাথে সেইগুলো নিয়ে আলাপ আলোচনাও করতো। ইভেন আপনি আপনার ওয়াইফকে নিয়েও ভিডিও বানাতেন। আপনাদের ডেইলি লাইফ স্টাইল যখন মানুষ ভিডিওর মাধ্যমে পাচ্ছিল, তখন ঘরের বিষয় আর বাইরে কিভাবে না এনে পারলেন? ইকরা আমার কাছে যতবার ডিভোর্স চাইছে, ও যতবার বলছে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার আসলে ওকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল, তাইলে অন্তত ইকরা তো বেঁচে থাকতো। একটা টক্সিক সম্পর্ক ধৈরা বাইন্ধা টাইনা হেঁচড়া টিকায় রাখার থেকে আসলে ওই সম্পর্কটা না থাকাই ভালো। অন্তত মানুষগুলো তো জীবিত থাকতো। এখন আপনি সব হারিয়ে বুঝতে পেরেছেন, তখন যদি ডিভোর্স দিতেন তাহলে ইকরা আপু বেঁচে থাকতো, রিজিকও তার মার সাথে থাকতো। এই বুঝটা আগে হইলে কতই না ভালো হতো। প্লিজ আপনারা যদি রিজিককে ভালোবাসেন, আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানো। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই, ওকে একটা আদর্শ বাবা হয়ে দেখাইতে চাই। তবে ইকরা আপুর বান্ধবী কোনোভাবে এটা মানতে নারাজ। যে ভালো হাজবেন্ড হইতে পারে না, সে কোনদিন ভালো বাবা হইতে পারে না। ইতিহাস দেখেন আপনারা। এখন ইকরা আপুর পরিবার আইনীয় ব্যবস্থা নিচ্ছে, জাহের আলবিকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা চালাচ্ছে। অন্যদিকে আলবি যে তিথির সাথে পরকীয়া করত, যে অভিযোগটি উঠে এসেছে, সেই তিথিকেও তারা শাস্তির আওতায় নিয়ে আসতে চায়। আপনার শুধু এটা না, আরো অনেক কুকর্মের কথা আপনার বউকে যখন বলছিলাম, আপনার বউকে আপনি আর মিশতে দেননি আমাদের সাথে। এরকম অনেক কুকর্মের কথা অনেকেই জানে। ইকরা আপু দুনিয়া থেকে চলে যাওয়ার আগেও নাকি তার বান্ধবীকে বলেছিল, আমি এখন নেপাল যাব, নেপাল গিয়ে হাতে নাতে ওই তিথিকে ধরবো এবং তার শাস্তি দিব। এটা বলার পর তিনি ব্যাগ গুছিয়েও রেখেছিল নেপাল যাওয়ার উদ্দেশ্যে। তবে যাওয়ার আগেই তিনি দুনিয়া ত্যাগ করে ফেললেন। আলবির মা আবার চিলে আমার মেয়েকে ক্ষয় করেছে। কি এমন হয়েছিল তাদের মধ্যে, যেই কারণে 16 বছরও ইকরা আপু এইভাবে ডিসিশন নেয় নাই, যেটা 16 বছর পরে এসে নিল। সেই ভিডিও কলে ইকরা আপু শেষবারের মতো কি দেখেছি? ইকরা আপুর ফেসবুকের আইডি নষ্ট করার পরে কেন আসলি তুই? মানে অবস্থাটা দেখছেন, গাঁজাখোর 2 দিন যাবত গাঁজা খেয়ে ঘুমাইছে আর মিথ্যা কথা বানাইছে, কি বলা যায়? কোন একটি ঘটনা কি এর মধ্যেই ঢাকা পড়ে যাচ্ছে, যেটা মানুষের সামনে উন্মোচন হচ্ছে না? সুইটহার্ট, যদি তোমার সঙ্গে তিতির কোনো সম্পর্কই না থাকতো, তাহলে তুমি শুটিং এ যে দরজা বন্ধ করে তাকে কি ঘুম পাড়ানি মাসে ফিরে গান শোনাতে? একজন ফ্রেন্ড তো কখনো দরজা আটকিয়ে রুমের ভিতরে ঘন্টার পর ঘন্টা বসে থাকে না, ঘুম পাড়ানি মাসে ফিরে গান শোনায় না। তুমি কি করতা? গান শোনাইতা? হ্যাঁ, আরো অসংখ্য চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে। আপনাদের কাছে কি মনে হয়? আপনারা সেটা একটু কমেন্ট করে জানান। আমাকে আমার ছেলের কাছে যাইতে দেন আপনারা প্লিজ, ও আমার জন্য অপেক্ষা করতেছে। প্লিজ আমাকে রিজিকের থেকে দূরে সরায়েন না আপনারা। এতটুকু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, হাত জোর করে বলতেছি, প্লিজ। এটা তো নাটক ভাই, ওর নাটকে আপনারা শুটিং এ সব জায়গায় নায়িকাদের জন্য এভাবেই কান্না করে। যা কিছু হোক, একটি জিনিস মনে রাখবেন, দুনিয়ার এই তুচ্ছ ঝামেলা আপনারা সহ্য করতে না পেরে পরকালের উদ্দেশ্যে নিজের জীবন নিজেই দিয়ে দিলেন। সেই অনন্তকালের আযাব আপনি কিভাবে সহ্য করবেন? দুনিয়ার এই ন্যূনতম সমস্যা আপনি মোকাবেলা করতে পারলেন না। এইভাবে ইকরা আপুর মতো করে কেউ ভুল ডিসিশন বেছে নেবেন না। জীবন দিয়ে কখনোই সমস্যার সমাধান হয় না, বরঞ্চ সমস্যারও বিশাল আকারে প্রবাহিত হয়। যার যায় সে বুঝে, বিশ্বাস করেন, যার যায় একমাত্র সে বুঝে। অ্যাক্টিং করেন, অ্যাক্টিং হয় না আপনার ভাই, অ্যাক্টিং হয় না। ওর মৃত্যুটা এমনিতেই আমাকে যে ট্রমা দিচ্ছে, আমাকে আসলে পাথরই বানায় ফেলছে একরকম। আমার ওর জানা যায় কেন আমি থাকবো না? আমি এত ভালো, তুই কোন দেশে ভালো রে ছাগল? ফাজিল কোথাকার ফাজিল। আর আমার বউ ছিল, আমি ভালোবাসা তার বিয়ে করছি। ওই মানুষটা মারা গেছে, তার শেষ চেহারা, শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না? আর সবশেষে তুমি অন্য কারোর পাশে ঠকাইছো না, ঠকবা, সময়ের অপেক্ষা।